হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো, আমরা অলরেডি পড়েছি যে মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য, যেটা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বড় একটা সাম্রাজ্য স্থাপন করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে মুঘল সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়, তারপরে বিভিন্ন বিদেশি শক্তি কি হয়েছিল, আক্রমণ করেছিল। তো সেটাই বলা হয়েছে যে মৌর্য পরবর্তী যুগে ভারতে কি হয়েছিল, বিভিন্ন বিদেশিরা আক্রমণ করেছিল। কারণ মৌর্য সাম্রাজ্যের কারণে কোনো বিদেশি শক্তি ভারতে আক্রমণ করতে ভয় পেত, কিন্তু মৌর্য সাম্রাজ্য পরবর্তী যুগে বিদেশি শক্তিগুলো ভারতে আক্রমণ করেছিল, যার মধ্যে শকরা ছিল অন্যতম। তো এই শকরা মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। এরা ছিল মধ্য এশিয়ার বিভিন্ন যাযাবর গোষ্ঠী। যাযাবর মানে যারা বিভিন্ন জায়গায় বসবাস করে, নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তো এই যাযাবর গোষ্ঠীর মধ্যে ছিল ভারতে এসেছিল, যারা হচ্ছে শকরা ভারতে এসেছিল। তো শকদের আদি বাসস্থান আমরা বলে থাকি মধ্য এশিয়া, যেটাকে সিরদারিয়া অঞ্চল বলা হয়ে থাকে। এই শকরা ভারতে কিন্তু 5টা শাখার মধ্যে এসেছিল, যার মধ্যে পশ্চিমী যে শাখাটা ছিল, তার মধ্যে পশ্চিমী যে ক্ষত্রপ, যে শকদের যে রাজা হতো, শকদের রাজাকে ক্ষত্রপ বলা হতো, মনে রাখবে। শক রাজাদের ক্ষত্রপ বলা হতো। সেই পশ্চিমী যে ক্ষত্রপ ছিল বা পশ্চিমী শক রাজা, তারা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। মনে রাখবে, ক্ষত্রপ যদি হয় তাহলে সেটা মোটামুটি একটু ছোটখাটো শক রাজা, আর যদি বড় কোনো শাসক হয় তাকে বলা হতো মহাক্ষত্রপ। তো আমরা পড়বো ক্ষত্রপ কোন কোন শাসক ছিল, কোন কোন মহাক্ষত্রপ ছিল, আমরা পড়বো। এদের বিখ্যাত শাখা মানে এরা বিভিন্ন জায়গায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল তক্ষশিলা, মথুরা, নাসিক এবং উজ্জয়িনী। এই বিখ্যাত জায়গাগুলোয় তারা কি করেছিল, তাদের সাম্রাজ্য গঠন করেছিল। ওকে, এবার দেখো, এই শক রাজারা ভারতে যে প্রবেশ করেছিল, সেই শক রাজাদের বেসিক্যালি দুটো অংশে তারা বিভক্ত ছিল। একটা হচ্ছে খহরাত আর একটা হচ্ছে কার্দমক। যে শকরা ছিল তারা দুটো শাখায় বিভক্ত ছিল, একটা হচ্ছে খহরাত গোষ্ঠী আর একটা ছিল কার্দমক গোষ্ঠী। তো এই কার্দমক গোষ্ঠী যে রয়েছে, সেই কার্দমক গোষ্ঠী বেসিক্যালি উজ্জয়িনী যে শাখা ছিল, সেখানে এই কার্দমক গোষ্ঠীরা শাসন করত। এই কার্দমক গোষ্ঠীর মধ্যে অন্যতম শাসক ছিলেন রুদ্রদামন। ঠিক আছে, মনে রাখতে হবে, অন্যতম শাসক ছিলেন রুদ্রদামন। আর খহরাত গোষ্ঠী থেকে গুরুত্বপূর্ণ শাসক যে ছিলেন, তার নাম ছিল ভূমক। ঠিক আছে, ভূমক ছিল। আর পরবর্তীকালে আরেকজনের নাম আমরা ইতিহাসে পড়েছি, সে হচ্ছে নহপাল। এই দুজন ছিল খহরাত গোষ্ঠীর শাসক। আর কার্দমক গোষ্ঠীর শাসনের মধ্যে অন্যতম শাসক ছিল আমাদের রুদ্রদামন। তো আমরা এই রুদ্রদামনের নাম কিন্তু বারবার আমাদের পেয়েছি। কোথা থেকে জানতে পারি রুদ্রদামন সম্পর্কে? বিখ্যাত জুনাগড় শিলালিপি বা জুনাগড় প্রশস্তি থেকে আমরা জানতে পারি। এটি কি ছিল? এটি ছিল ভারতের প্রথম বিশুদ্ধ সংস্কৃত ভাষায় খোদাই করা একটা দীর্ঘ শিলালিপি, যেখান থেকে আমরা রুদ্রদামন সম্পর্কে জানতে পারি। কি করেছিল রুদ্রদামন? বেসিক্যালি এই জুনাগড় যে শিলালিপি, এটা সম্পর্কিত সুদর্শন হ্রদ সংস্কারের সঙ্গে। এই সুদর্শন হ্রদ নির্মাণ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। সেই সময় তার সৌরাষ্ট্রের গভর্নর ছিলেন পুষ্যগুপ্ত। এখানে মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সৌরাষ্ট্র মানে আজকের দিনে যে গুজরাট, সেটা সেই সময়ের অন্তর্ভুক্ত ছিল। সৌরাষ্ট্রের গভর্নর ছিলেন পুষ্যগুপ্ত। তিনি কি করেছিলেন, এটা বানিয়েছিলেন। তো বেসিক্যালি সুদর্শন হ্রদ পুষ্যগুপ্ত বানিয়েছিলেন, কিন্তু যেহেতু সেটা তখন মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল, সেই কারণে বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য এটাকে তৈরি করেছিল। এটা আমরা বুঝতে পারি। তো এটা বেসিক্যালি গুজরাটে এই সুদর্শন হ্রদ তৈরি করেছিল, যেটা রুদ্রদামন পরবর্তীকালে নিজের সংস্কার করেছিলেন। এই সুদর্শন হ্রদের সাথে আরেকজন শাসকের নাম জড়িত, যিনি সংস্কার করেছিলেন। তিনি হচ্ছেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। তো আমরা এটা অলরেডি হয়তো পড়েছি, কোনো ক্লাসে তোমরা দেখেছো, বা যদি না হয় হয়তো নেক্সট আমাদের গুপ্ত সাম্রাজ্যের উপরে ক্লাস আসবে, সেখানে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। আমরা দেখব এই শকদের সঙ্গে কিন্তু সাতবাহন রাজা বশিষ্ঠপুত্র পুলমাইকে তিনি পরাজিত করেছিলেন। এই বশিষ্ঠপুত্র পুলমাই কে ছিলেন? দ্বিতীয় গৌতমীপুত্র সাতকর্ণী। আমরা আগের ক্লাসে সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে পড়েছি। তো সেখানে যে গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন, তার পুত্র বা সহ শাসক ছিলেন বশিষ্ঠপুত্র পুলমাই। তো এই বশিষ্ঠপুত্র পুলমাইকে তিনি পরাজিত করেছিলেন, এবং এর ফলে সাতবাহন রাজাদেরকে ডমিনেট করেছিলেন শকরা। কিন্তু পরবর্তীকালে শকদের সঙ্গে এই রুদ্রদামনের সঙ্গে মানে শকদের একটা রুদ্রদামনের সঙ্গে যে সাতবাহন ছিল, তাদের একটা বৈবাহিক সম্পর্ক বা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস তৈরি হয়েছিল। সেই কারণে
পরবর্তীকালে শক আর সাতবাহনরা কিন্তু একসাথে মিলিত হয়েছিল। ওকে, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে শকাব্দ কথাটা শকদের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? বেসিক্যালি শকাব্দ আমরা মানে দুটো জিনিসের মধ্যে আমরা গুলিয়ে ফেলি। কি? শকাব্দ আর শকারি, এই দুটো আমাদের বারবার গুলিয়ে যায়। দুটোর মধ্যে পার্থক্য আমি বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপার। শকাব্দ শব্দটা শকদের নামে পরিচিত, কিন্তু এটা শুরু করেছিলেন কিন্তু কুষাণ সম্রাট কনিষ্ক ৭৮ খ্রিস্টপূর্বাব্দে, যখন তিনি কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আলোচনা করব কুষাণ সাম্রাজ্য। যে কুষাণ সাম্রাজ্যের যে রিয়েল ফাউন্ডার, প্রকৃত প্রতিষ্ঠাতা বা সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক, তিনি এটা ব্যবহার করেছিলেন, এই জন্য এর নাম হয়েছিল শকাব্দ। আর শকারি উপাধিকার, এটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শেষ শক রাজা তৃতীয় রুদ্র সিংহকে পরাজিত এবং হত্যা করে ভারতের শক শাসনের অবসান ঘটায়। এরপরে তিনি শকারি উপাধি গ্রহণ করেন। মনে রাখবে, শকদের অবসান ঘটানোর পেছনে একটা বড় ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যার মেনশন রয়েছে দেবী চন্দ্রগুপ্তম উপন্যাসে। তো কেউ যদি জেনে থাকো দেবী চন্দ্রগুপ্তম, যেটা অ্যাকচুয়ালি বিশাখ দত্তের লেখা একটা নাটক, যেখানে কি রয়েছে, যেখানে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য যখন সিংহাসনে বসেন, তার আগে সিংহাসনে বসেছিলেন তার দাদা রামগুপ্ত। তো সেই রামগুপ্ত সিংহাসনে বসার পরে শক রাজা রুদ্র সিংহের সঙ্গে তার একটা কনফ্লিক্ট হয়, লড়াই হয়, যেখানে রামগুপ্ত কি হয়, পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার পরে এই রুদ্র সিংহ তিনি কি করেছিলেন, যে রামগুপ্তের যে স্ত্রী ছিলেন ধ্রুব দেবী, তাকে তার সাথে নিয়ে চলে গেছিলেন। এই চুক্তিতে যে তার স্ত্রীকে যদি নিয়ে যেতে দেওয়া হয় ধ্রুব দেবীকে, তাহলে কি হবে, তিনি সাম্রাজ্য ফিরিয়ে দেবেন। তো রামগুপ্ত এই মর্মে স্বাক্ষর করেন এবং ধ্রুব দেবীকে রুদ্র সিংহ নিয়ে চলে যায়। এই অপমান দ্বিতীয় চন্দ্রগুপ্ত সহ্য করতে না পেরে তিনি রুদ্র সিংহের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত এবং হত্যা করেন এবং ভারতের শক শাসনের অবসান ঘটায় এবং ধ্রুব দেবীকে তিনি বিবাহ করে রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন। তো এটা পুরোটা ঘটনা রয়েছে। তো এটা কিন্তু শকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সাথে পরিচিত, আর শকাব্দ এটা কিন্তু কনিষ্কের সাথে সম্পর্কিত। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার দেখো, এরপরে সিংহাসনে বসেছিল কারা? এবার ভারতে এসেছিল কুষাণ সাম্রাজ্য। কুষাণরা ছিল বেসিক্যালি মধ্য এশিয়ার ইউচি জাতির একটা শাখা। ইউচি জাতির একটা শাখা গোষ্ঠী ছিল, যার প্রতিষ্ঠাতা ছিল কুজুল কদফিসেস, যাকে আমরা প্রথম কদফিসেস বলে থাকি। তো কুদুল কদফিসেস তিনি কি করেছিলেন, এই ইউচি জাতি যারা ছিল তাদেরকে একত্রিত করেছিলেন। তাদের একত্রিত করে একটা সাম্রাজ্য গঠন করার জন্য তাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীকালে যিনি কুষাণ সাম্রাজ্যকে প্রধানভাবে ফাউন্ডেশন করলেন, প্রধান শাসক ফাউন্ডার, সেটা হচ্ছে ভীম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস। তিনি ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা বা গোল্ড কয়েন ইস্যু করেন। এর আগে কিন্তু কোনো গোল্ড কয়েন ইস্যু করা হয়নি। প্রথম গোল্ড কয়েন কিন্তু প্রথম ভীম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস চালু করেছিলেন। তো তিনি শিবের উপাসক ছিলেন, যেই কারণে বোঝা যায় তার মুদ্রায় মহেশ্বরের ছবি থাকতো। এই কারণে তার বিভিন্ন উপাধি আমরা পেয়েছি। মহিশ্বর উপাধি তিনি গ্রহণ করেছিলেন, সর্বেশ্বর, মহেশ্বর, এগুলো কিন্তু তার উপাধির মধ্যে ছিল, যেখানে আমরা ভীম কদফিসেস সম্পর্কে জানতে পারি। কুষাণদের প্রাথমিক রাজ ছিল পুরুষপুর বা পেশোয়ার, আর দ্বিতীয় রাজধানী ছিল মথুরা, যেটা বেসিক্যালি কনিষ্কের সময় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, এবার আমরা কুষাণ বংশের যে শ্রেষ্ঠ রাজা কনিষ্ক সম্পর্কে আলোচনা করব। তাহলে কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং সেই বছর থেকেই শকাব্দ গণনা করা শুরু করা হয়, যেটা কিন্তু ভারতীয় সরকারের জাতীয় ক্যালেন্ডার, মনে রাখবে। কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। কেন বলা হয়? কারণ তিনি অশোকের মতো বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। কারণ তিনি বৌদ্ধ ধর্ম প্রচার যে বিশ্বব্যাপী করেছিলেন, সেই কারণে তাকে দ্বিতীয় অশোক বলা হয়। এবং অশোক নিজেকে দেবপুত্র বা দৈব পুত্র হিসেবে ডিক্লেয়ার করেছিলেন, অর্থাৎ রাজার যে ডিভাইনিটি সেটা কিন্তু তিনি মান্যতা করতেন। কনিষ্ক প্রথম জীবনে তিনি কিন্তু শৈব ছিলেন, অর্থাৎ শিবের উপাসক ছিলেন। যেমন অশোক শৈব ছিলেন, কনিষ্কও কিন্তু প্রথম জীবনে শৈব ছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি তার রাজত্বকালে কাশ্মীরের কুন্দল বনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল করেন, যার সভাপতি ছিলেন বসু মিত্র। তবে এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটো প্রমিনেন্ট ভাগে ভাগ হয়ে যায়, হিনজান এবং মহাযান। এই যে ভাগটা, এটা বেসিক্যালি ছিল গৌতম বুদ্ধ, অর্থাৎ বৌদ্ধরা মূর্তি পূজা করবে কি করবে না সেই সম্পর্কে। অর্থাৎ মূর্তি পূজা নিয়ে এদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং এখান থেকে দুটো শাখার সৃষ্টি হয়, যার মধ্যে যে কনিষ্ক, ইনি ছিলেন মহাযানপন্থী, যারা কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি পূজাটাকে
সিলেক্ট করে বা গৌতম বুদ্ধের মূর্তি পূজাটাকে সাপোর্ট করে, কিন্তু হিনজানপন্থী এরা কিন্তু সাপোর্ট করে না। এবার রাজা যেহেতু মহাযানপন্থী, সেই কারণে মহাযানপন্থী যে কনিষ্ক মানে আমাদের বৌদ্ধ ধর্ম, এটা কিন্তু সবচেয়ে বেশি পপুলার হয়েছিল, এটা আমাদের মনে রাখতে হবে। এই সময়ে কনিষ্কের সময়ে গান্ধার স্কুল অফ আর্ট এবং মথুরা শিল্পরীতি চরম উন্নতি লাভ করেছিল। কনিষ্ক ফেমাস ছিলেন তার বিখ্যাত সিল্ক পথ বা রেশম পথের জন্য, কারণ এর মাধ্যমে কি হতো, মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার সাথে বাণিজ্য হতো। অর্থাৎ সেই সময় সিল্ক রুট যে কন্ট্রোল করতো, তিনি কি করতেন, টোটালি এই সাম্রাজ্যের বড় পাওয়ারফুল বা শক্তিশালী রাজা। আজকের দিনে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী ইরান কন্ট্রোল করছে, সেই কারণে ইরান আজকের দিনে কিন্তু একটা শক্তিশালী দেশ হয়েছে। কনিষ্কের সভাসদের মধ্যে অন্যতম ছিলেন অশ্বঘোষ, যিনি ছিলেন বিশাল বৌদ্ধ কবি, যিনি বুদ্ধচরিত রচনা করেছিলেন, যেটা গৌতম বুদ্ধের জীবনী। এছাড়া তিনি সূত্রালঙ্কারও রচনা করেন। এছাড়া কনিষ্কের দরবারে ছিল বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী, যার নাম হচ্ছে নাগার্জুন, যাকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে। তার বিখ্যাত সূত্র ছিল মাধ্যমিক সূত্র। এছাড়া চরক ছিলেন তার রাজবৈদ্য বা চিকিৎসক, তার লেখা বিখ্যাত বই ছিল চরক সংহিতা। এছাড়া বসুমিত্র বিখ্যাত বই লিখেছিলেন মহাবিভাষা সূত্র। খুবই গুরুত্বপূর্ণ কিছু বই, যেগুলো থেকে কিন্তু আমাদের এক্সামে প্রশ্ন এসে থাকে। এরপর আরেকটা শাখা যারা মৌর্য সাম্রাজ্যের পতনের পরে বিদেশি শক্তি হিসেবে এসেছিল, তারা হচ্ছে ইন্দো গ্রিক। গ্রিকরা কিন্তু আগেই এসেছিল, কিন্তু যেহেতু প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কি করেছিলেন, গ্রিকদেরকে বিতাড়িত করেছিলেন, সেই কারণে মৌর্য সাম্রাজ্যের পতনের পরে তারা ভারতে এসেছিল। এরা মূলত আফগানিস্তান বা ব্যাকট্রিয়া অঞ্চল থেকে ভারতে এসেছিল, কারণ এই জায়গা পর্যন্ত তাদেরকে বের করে দিয়েছিল। তো এদের মধ্যে প্রথম আক্রমণ করেছিল ডিমিট্রিয়াস ওয়ান। 180 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রথম ভারত আক্রমণ করে পাঞ্জাব সিন্ধু অঞ্চল দখল করেন। এই কারণে তাকে ভারতের দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। কারণ কি, কারণ আলেকজান্ডারও ভারত আক্রমণ করেছিলেন এবং তিনিও আক্রমণ করেছিলেন, এই কারণে ডিমিট্রিয়াসকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তাদের রাজধানী ছিল সাকল, যেটা আজকের দিনে পাকিস্তানের শিয়ালকোট নামে পরিচিত। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন মিনান্দার, যিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তিনি নাগসেনের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো নাগসেন এবং মিনান্দারের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন বা তর্কের সংকলন হিসাবে রয়েছে মিলিন্দ পানহ। কোনো জিনিস যদি কনভারসেশন মোডে লেখা হয়, সেটা আমাদের বেশি ভালো লাগে পড়তে, সেই জন্য বৌদ্ধ সাহিত্যে এটা মিলিন্দ নামে পরিচিত, যেখান থেকে আমরা জানতে পারি যে তিনি বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। তাদের অবদানের মধ্যে ভারতে প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা ইস্যু করেছিল ইন্দো গ্রিক রাজারা। তার মুদ্রার এক পাশে থাকতো গ্রিক আর অন্য পাশে ব্রাহ্মী লিপিতে লেখা থাকতো, অর্থাৎ রাজাদের প্রতিকৃতি সহ মুদ্রা তারাই কিন্তু প্রথম শুরু করেছিল। এই সময় গান্ধার শিল্পরীতি গড়ে ওঠে, যেটা কুষাণ সাম্রাজ্যের সময় পপুলার হয়। এই সময়ে নাটকে পর্দার ব্যবহার গ্রিকদের হাত ধরেই আসে, যেটাকে জবনিকা বলা হয়ে থাকে। যেখান থেকে দেখবে জবন কথাটা আছে, জবন কথাটা তো গ্রিকদের কিন্তু জবন বলা হয়, সেখান থেকেই জবনিকা কথাটা এসেছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যেগুলো বেসিক্যালি পেড ক্লাস হয়ে থাকে, সেগুলো তোমাদের জন্য কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে অনলি ওয়েট ফর জবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।